প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায় কিনা, এবং যদি কেউ শুনে থাকেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। সমসাময়িক কিছু বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। আশা করি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে মোটামুটিভাবে ধোঁয়াশাটা কেটে যাবে। কেউ দেখে থাকলে, কেউ যদি শুনে থাকেন একটু জানাবেন যে আসলে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকেই। মাহে রমজানের শুভেচ্ছা। যারা রমজান রোজা রাখতেছেন তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর অন্যান্য ধর্মের, বিশেষ করে খ্রিস্টান ধর্মের উপবাস চলতেছে, 40 দিনের উপবাস শুরু হয়েছে আমাদের রমজানের সাথে সাথেই। তাদেরকেও আসলে সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি। কেউ কি আমার কথা শোনা যায় কিনা, কথাটা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি কি কথাটা একটু জোরে করব? আমার কথা কি শোনা যায়? আসলে আজকের কথাটা বলতে চাচ্ছিলাম একটু ভিন্নভাবে। ধন্যবাদ সাহেল শাহজিন, ধন্যবাদ ভাই। যারা মনে করেন যে আসলে বিশেষ করে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের যে ভাইরা মনে করেন যে আসলে 12 তারিখে একটা নির্বাচন হয়েছে, একটা সরকারের পরিবর্তন হয়েছে, এবং আপনারা এই সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করেন, একটা বিরোধী দল হয়েছে। আবার অনেকে দেখি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিচ্ছেন যে আবার একটা জুলাই হবে, আবার একটা বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে। যারা এগুলো মনে করেন তাদেরকে আসলে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। তারপরে আসলে পুলিশ হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত কিনা, এই সরকারের মেয়াদ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যারা মনে করেন যে আসলে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়েছে, তারা আসলে কিছুটা সুবিধা নিয়েছে। আর আমরা যারা সুবিধা নেই নাই, তারা আসলে খোলা চোখেই দেখি যে বাংলাদেশে আসলে কোনো রকম কোনো পরিবর্তন হয়ই নাই, টোটাল মিলে হয় নাই। তাহলে বিপ্লব পরবর্তী সময়ে কি হয়েছে? একটা নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনে কোনোভাবেই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমরা মনে করেছিলাম যে আসলে তাহলে মনে হয় ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে, সম্ভবত ফ্যাসিস্ট আর ফিরবে না। কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার পরে অল্প সময়ে বুঝে গেল যে না, আসলে ফ্যাসিস্ট পট পরিবর্তন হয় নাই, ওই ফ্যাসিস্টেরই আর একটা রূপ আমরা দেখতেছি। দেখতে থাকুন। আসলে বাংলাদেশের মানুষের তো অনেক চাপ, কিন্তু সব থেকে বড় যে দুঃখের জায়গাটা সেটা হলো তারা সঠিক মানুষকে আসলে ভোট দিতে জানে না, ভোট দিতে পারে না। কারণ আমাদের বাংলাদেশে এখনো ফতোয়া ফ্যাসিস্ট যারা আছে, ফতোয়া ক্রাইম, এদেরকে মানুষ এখনো অনেক বেশি ভালোবাসে। এখন এগুলো বলাও যায় না। এগুলো বললে আবার আমাদের দীর্ঘদিনের একটা অভ্যাস হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে আসলে মনে করি যে এরা মনে হয় বাংলাদেশের ধারক বাহক, এরা আমাদেরকে একসময় হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, তখন আসলে একটু আমাকে অনেকেই কাফের ফতোয়া দিয়ে দিবেন। আসলে নির্বাচনে অনেকেই দেখলাম অভিযোগ করে বসছিলেন যে নির্বাচনে বিএনপি সম্ভবত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আসলে এই কথাটা ঠিক না, পুরোপুরি ঠিক না। কারণ বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন করবে? কারণ বিএনপি তো ক্ষমতায় আসে নাই। আমার কথা বুঝতে পারলে মনে হয় সহজভাবে বুঝতে হবে। বিএনপিকে ক্ষমতায় এনেছে যারা বাংলাদেশের দীর্ঘদিন, প্রায় 15-16 বছর ফ্যাসিস্টের সহযোগী ছিল, তাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট ওখান থেকে সরায় নাই। বিভিন্ন সেক্টরে, একদম A to Z সেক্টরে যারা ছিল তারা ওখান থেকে না সরানোর কারণে কি হয়েছে? তারা দেখেছে এখন যদি জামাত ইসলাম কোনোভাবে ক্ষমতায় চলে আসে তাহলে ওনাদের যে অপরাধগুলো এগুলো সামনে চলে আসবে, ওনাদেরকে দেশ ছাড়তে হবে, নাইলে জেল খাটতে আসবে। তারা আসলে অপশন হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে। আপনার আমার ভোটে আসলে কিছু হয় নাই, আসলে ইঞ্জিনিয়ারিংটার জন্য বিএনপিও দায়ী না। তাহলে বিএনপির এই যে আমাদের যে অভ্যুত্থানটা হয়ে গেল, তার পরিবর্তে কি পেলাম? আমরা আবার দেখতেছি যে কিছু মানুষ যারা ওই বিশেষ করে জুলাই থেকে উঠে আসা অনেকেই বলতেছে যে আর একটা অভ্যুত্থান হয়ে যাবে, আর একটা ইয়ে হয়ে যাবে। দেখেন যে
উম, অভ্যুত্থান আর একটা দরকার, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা যারা বিশেষ করে হাদি ভাই পরবর্তী প্রজন্ম, হাদি ভাইকে ধারণ বাহন করেন কিংবা হাদি ভাইয়ের কথাগুলো শুনেন, হাদি ভাইয়ের বিচারটা চান, আপনাদেরকে একটা জায়গায় খুব স্ট্রংলি থাকতে হবে, সেটা হলো আপনাকে যোগ্যতা নিয়েই দাঁড়াইতে হবে। আপনি যদি যোগ্যতা নিয়ে না দাঁড়ান, তাহলে আপনি এরকম হাজারটা অভ্যুত্থান করবেন, হাজারটা বিপ্লব করবেন, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। দেখেন, আর একটা অভ্যুত্থান করলে কি হবে? প্রায় 1600 মানুষ জীবন দিয়েছিল ওই অভ্যুত্থানে। অভ্যুত্থান পরবর্তী সময়ে কর্ম পরিকল্পনা ঠিক না করার কারণে আমরা কি পেয়েছি? আমরা অভ্যুত্থান থেকে উঠে আসা মাত্র 6 জন এমপি পেয়েছি, মাত্র 6 জন। এরা ভালো, আপনারা আমি সমালোচনা করতে পারবো, কিন্তু সমালোচনার ভিতর দিয়েও এরা ভালো, এই 6 জন ভালো। এখন আমরা যদি আর একটা অভ্যুত্থান দিয়ে আরো কিছু 300 এমপি বের করে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? যে আমাদের বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলে তারপরে আমাদের সংসদে 300 জন এমপি পাঠাতে হবে, এরকম না। না, আমরা একটু মেধার সাথে মেধাভিত্তিক বিপ্লব করতে চাচ্ছি। দেখেন, অনেকেই আসলে 40%-এর উপরের মানুষ তারা জামাত ইসলামকে ভোট দিয়ে ফেলেছে, প্রায় 6 কোটি মানুষ হ্যার পক্ষে ছিল, ভোটও দিয়েছে, প্রায় কাটছাট দিয়ে শেষ পর্যন্ত 4 কোটির বেশি টিকেছে। এই মানুষগুলো আসলে পরিবর্তন চায়, এই মানুষগুলো পরিবর্তন চায়, কিন্তু এই পরিবর্তনগুলো করতে হলে কি করতে হবে? আপনি আসলে কোথা থেকে উঠে এসেছেন, আপনার গন্তব্য কোথায়, এটা ঠিক করতে হবে। দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে মাত্র 1 সপ্তাহে সরকার মনে হয় 1 সপ্তাহ রান করলে, এর মাঝেই কোনো না কোনোভাবে একটা ফটো কার্ড দেখলাম যে পুলিশ হত্যার বিচারটা পুনঃতদন্ত হবে। মানে এই কথাটা আসলে শিওরও না, কে বলেছে, কোথা থেকে বলেছে, গ্রিন সিগন্যালটা কোথা থেকে এসেছে, আমরা কেউ ওইটার পুরোপুরিভাবে না জানলেও দেখলাম যে অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্ব, যাদের গলায় খুব জোর, ভালো করে কথা বলতে পারে, এনাদের পুলিশ হত্যার বিচারের এই কথাটা নিয়ে গলা শুকিয়ে গেছে। এই পুলিশ হত্যার বিচারটা শুরু করলে আবার একটা অভ্যুত্থানের ডাক দিব, রাজপথ দখল করব। আবার দেখলাম যে আরেকজন বলেই ফেলতেছে যে এটা উচিত হবে না। দেখেন ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এই অভ্যুত্থান যখন হয় আপনারা সবাই কোনো না কোনোভাবে এটার ক্রেডিট নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন, একদম মাঠ গরম করে ফেলতেছিলেন যে আসলে জুলাই অভ্যুত্থানের নায়ককে, মাস্টার মাইন্ডকে। আমরা কিন্তু সব দেখেছি, সব বুঝেছি। যখনই দেখলাম যে পুলিশ হত্যার ব্যাপারটা সামনে চলে আসতেছে, বিচারের ব্যাপারটা সামনে চলে আসতেছে, কেন যেন আপনারা ওই বুড়ো মা বাবার মতো এই অভ্যুত্থানের দায় ভারটাও নিতে চাচ্ছেন না। আপনারা সবাইকে দায় দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন। এটা উচিত না, কারণ আপনাদেরকে আসলে বুঝতে হবে আপনি কোথা থেকে উঠে এসেছেন। অভ্যুত্থান থেকে উঠে আসা কিছু লিডাররা সামান্য একটা ব্যাপারে উড়ো খবরে ভয় পেয়ে যাবে, আর সেই ভয়টাকে আসলে ধরে রেখে পরবর্তী সময়ে আবার অভ্যুত্থানের ডাক দিতে হবে, এরকম না। যারা হাদি ভাইকে ধারণ করেন, যারা বিশেষ করে হাদি ভাইয়ের কথাগুলো শুনেন, দেখেন হাদি ভাই আসলে বড় রাজনীতিবিদ ছিলেন না। আমার কাছে হাদি ভাইকে নিয়ে যতটুকু স্টাডি করেছে, আমার কাছে মনে হয় না যে উনি খুব বড় রাজনীতিবিদ। তবে আমার মনে হয় যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরে এসে নতুন ধারার বাংলাদেশ গড়তে হাদি ভাইয়ের মতো একজন ফিলোসফার আর মনে হয় দ্বিতীয় কেউ হবে না, এই বাংলাদেশে আর দ্বিতীয় কেউ হবে না। তবে হাদি ভাই বড় মাপের একজন ফিলোসফার ছিলেন। আমরা যারা আগামীর বাংলাদেশ দেখতে চাই, দেখেন রোজার মাস বলে একটু আমরা সবাই চোখ মুখ বন্ধ করে আছি। রোজার মাসের পরেই হয়তো দেখা যাবে যে এই সরকারের পিছনে আমরা আসলে লাগতেই যাচ্ছি না। সরকারের সাথে আমাদের কোনো রকম কোনো বাদ বিতণ্ডা কোনো কিছুই হবে না, এমনকি আমরা একটা মিছিল মিটিংও করতে চাচ্ছি না, কারণ আমরা এই সরকারকে একটু সুযোগ দিতে চাই। তারা যতদিন সুযোগ নিতে চায়, দেখেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী উনি একটা ঘোষণা দিয়ে দিলেন মব কালচারের বিরুদ্ধে একজন জিরো টলারেন্স। তারপরে উনি বেশ কিছু অবস্থান আমরা দেখলাম, এরপরে পুলিশের কিছু লাঠিপেটা দেখলাম। আমরা রোজার পরে প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা একটু বসার চেষ্টা করব, কিংবা আমরা একটু আওয়াজ তোলার চেষ্টা করব যে যদি উনি এই কথাটা এভাবে আর একটু বলে দেন যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজি আর করা যাবে না, দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দখলবাজি করা যাবে না, এই যে ধর্ষণগুলো হচ্ছে,
বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেলতেছে, এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স। তাহলে কি হবে, আমরা একদম পুলিশকে যেভাবে সহযোগিতা করব সেইভাবেই সরকারকেও সহযোগিতা করব, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে কি হবে, মিনিমাম আমাদের দেশে একটা সম্প্রীতি বজায় থাকবে, একটু শান্তি বজায় থাকবে। দেখেন, আমরা অপরাধীর সাথে কখনোই কোনোভাবেই কোনো রকম আপোষে যাব না। আপোষে গেলে কি হবে, শুধু শুধু মজলুমের সাথে গাদ্দারি করা হবে। এই জুলাইয়ে আমরা দেখলাম যারা এই জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছেন, সমঝোতা আসলে তারাও করে ফেলেছেন। দিনের বেলায় দেখলাম যে বিভিন্ন মিডিয়ার সামনে বড় গলায় কথা বলতেছেন, আবার রাতের বেলা একটু ফোন দিয়ে হাই হ্যালো করতেছেন, ভাই আপনার সাথে তো আপনার ব্যাপারে তো এরকম কথা বলে ফেলছি, আপনি একটু দেখেন। যাই হোক, আমরা যারা বিশেষ করে হাদি ভাইকে ধারণ করি, আপনাদের নিয়ে ঈদের পর থেকে ইনশাল্লাহ আমাদের একটা যাত্রা থাকবে, ইনসাফের বাংলাদেশ গড়ার যাত্রা থাকবে, যে যাত্রাতে আমরা সফল হব, ইনশাল্লাহ সফল হব। সরকার ফেলে দেওয়ার চেষ্টা করলে, আগেও হয়েছে, সরকার ফেলে দেওয়ার চেষ্টা রাজপথে হয়েছে, সরকার পড়েও গেছে। একটু মাঝে মাঝে খুব কষ্ট পাই কি দেখে, যে স্বয়ং শেখ হাসিনা বাংলাদেশে থাকতে, তার সব কিছু বাংলাদেশে থাকতে, প্রশাসন তার পক্ষে থাকতেই আমরা তাদেরকে বিদায় করে ফেলতে পারছি। আর শেখ হাসিনা এখন নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কিছু কর্মী আছে, নেতা আছে, তাদেরকে যখন রিফর্ম করা হচ্ছে, তাদেরকে যখন জামিন দেওয়া হচ্ছে, শেখ হাসিনা যখন বলে দিচ্ছে যে সমস্ত কর্মীরা, নেতারা বিদেশ থেকে বাংলাদেশে চলে আসুক, তখনই দেখতেছি যে গলা শুকায় যাচ্ছে অনেকের। আমি এই 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 জিনিসটাই বুঝতে পারি না যে আসলে আপনারা শেখ হাসিনা থাকতেই তো ভয় পান নাই, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, আসতে দেন না। আসতে দিলে সমস্যা কি, আপনার গলা শুকায় যাচ্ছে। তো দেখে মানে অবাকই হয়ে যায় যে শেখ হাসিনাকে মানে ওই কি এক কন্টেন্ট ক্রিয়েটর দেশে আসছে, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছে। বাপরে বাপ, কি এক কন্টেন্ট ক্রিয়েটর, কয়েকজনকে জামিন দিয়েছে। জামিনের বিপক্ষে আমি না, আইনি ভাষায় যদি বলতে যাই, কারোর যদি মনে হয় যে না তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে, সে জামিন দিতেই পারে, এটা কোর্টের ব্যাপার। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো কি, আওয়ামী লীগ যদি রিফর্ম এই বাংলাদেশে করে, আপনার আমার আসলে কোনো প্রবলেম নাই। আপনি তো চাঁদাবাজি করতে যাই না, আমি তো ঘাট মাঠ খাইতে যাই না, আমি তো হাট বাজার খাইতে যাই না, আমি তো এই রাস্তার ওখানে দাঁড়াই চাঁদাবাজি করি না। আমাদের কি সমস্যা? সমস্যা হবে তাদের যাদের সাথে ভাগাভাগি নিয়ে ঝামেলা আছে। সমস্যা হবে তাদের যাদের 16 বছর ধরে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, জেল জরিমানা হয়েছে, ফাঁসি হয়েছে, পরিবার থেকে গুম খুন আয়নাঘর হয়েছে, তাদের হবে। আপনি ভয় পাচ্ছেন কেন? শেখ হাসিনাকেও দেশে আসতে দেন। আমাদের আসলে দরকার, সবাইকেই দরকার। আওয়ামী লীগের যারা আছে তাদের সবাইকেই আমাদের দরকার, এবং সেই সাথে সাথে দরকার হলো যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদেরকেও দরকার। আপনারা এর আগে যে সরকারটা দেখেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা, আপনারা অনেকেই আসলে মনে করেছিলেন যে এই সরকার চলে গেলে এটা হবে সেটা হবে। সরকারের অ্যাবসেন্সে এরকম ঘটনা বাংলাদেশে ঘটে, আমরা জানি। তবে ভয় পাওয়াটা, আপনারা যারা ভয় পেলেন এরা আসলে ভালো কাজ করেন নাই। আপনারা আবার তওবা করেন, নতুন করে তওবা করেন। নতুন করে তওবা করে ভয়টা ভিতর থেকে দূর করে ফেলেন। ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আসলে এই সরকার দেখি, বিরোধী দলেও তো একটা সরকার আছে, তাই না? আমাদের ইয়েটা মার্চ করুক, সংসদটা মার্চ করুক, কিভাবে তারা মার্চ করতে চায়। সংসদটা যখন মার্চ করবে, দেখেন এই সরকারকে ফেলে দেওয়ার জন্য অস্ত্রের আর দরকার হবে না, মিছিল মিটিংয়ের আর দরকার হবে না। এই সরকার যদি অর্থনীতিটাকে ধরে রাখতে না পারে, অর্থনৈতিক বড় একটা চ্যালেঞ্জ আছে, এই অর্থনীতিটা ধরে রাখতে না পারলে সরকার এমনিতেই পড়ে যাবে। দেখেন, সরকারকে ফেলে দিয়ে আমাদের খুব একটা লাভ হবে না। কথাটা একটু দালালের মতো শোনা গেল, তারপরেও বলি, এর আগেও বহুত সরকার আসছে, বহুত সরকার গেছে, সরকার পড়েও গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে মেরে ফেলাই দেওয়ার পরে আসলে কার কি লাভ হয়েছিল বলেন তো? এখন যদি তারেক জিয়া রহমানকে যদি মেরে ফেলে, আমাদের কি লাভ হবে বলেন তো? আমাদের দেশের কি লাভ হবে? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা চাই যে যে সরকারি ক্ষমতায় থাকুক, ব্যালেন্সে থাকুক। আমরা কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দিব না, কোনোভাবেই না। আমরা কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেব না। যদি এর পরবর্তী সরকার আসে, একদম ক্ষমতাটা সুনির্দিষ্টভাবে শান্তিপূর্ণভাবে হস্তান্তর হোক, তাহলে কি হবে?
আমাদের বাংলাদেশটা একটু ভালো থাকবে। অর্থনৈতিকভাবে এই বাংলাদেশটা যত বেশি দুর্বল হয়ে যাবে, তত বেশি তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমরা অর্থনৈতিকভাবে এই সরকারকে দেখেন, যদি এই সরকারের আদর্শ না থাকে, এই সরকারের যদি এক পয়সারও আদর্শ না থাকে, একটা আদর্শ না থাকে, এই সরকার এমনিতেই পড়ে যাবে। আমার আপনার আসলে আন্দোলন করে ফেলানো লাগবে না। আমার কথাটা বুঝতে পেরেছেন? মানুষের যখন একদম ঘরের ভিতর অভাব ঢুকে যাবে, দেখেন এখন বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে, এরপরে আপনার বিভিন্ন আগের সরকার বিশেষ করে ক্ষমতা থেকে যাওয়ার 2 দিন আগেও এমন কিছু চুক্তি করে গেছে যেগুলো আসলে ওই চুক্তির বাইরে যাওয়ার সুযোগ নাই। আমেরিকার সাথে যে চুক্তিগুলো করা হয়েছে, সেই চুক্তিতে চীনের সাথে অবাধ যে বাণিজ্য চুক্তি, সেটাও বাংলাদেশ সরকার আর কখনোই করতে পারবে না, ওই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে এই সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই অর্থনৈতিক চ্যালেঞ্জটা যদি এই সরকার কাটায় উঠতে পারে এবং নিজেদের দলে যদি শৃঙ্খলা ফিরায় আনতে পারবে, আমি তো মনে করি যে আসলে শৃঙ্খলা ফিরায় আনাটা অসম্ভব হয়ে যাবে। কারণ যেভাবে আওয়ামী লীগ রিফর্ম করতেছে, আমার অনেক বিএনপির ভাই বিরাদার আছে, তাদের সাথে কথা হয়েছে যে ভাই আমরা 16-17 বছর জেল খেটে আসলাম, আমাদেরকে নির্বাচনের আগে কথা দেওয়া হয়েছিল যে নির্বাচনটা যাক, নির্বাচন যাওয়ার পরে তোমাদের যার যার জায়গা বুঝাই দেওয়া হবে। এখন নির্বাচন যাওয়ার পরে দেখি যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকেই মারে। এ পর্যন্ত 5 জন লোককে মারা হয়েছে, একদম নিহত করা হয়েছে, অনেক অফিস ভাঙচুর করা হয়েছে। আজকে গতকালকে গাজীপুরের অফিস দখল করা হয়েছে। ভাই আমার তো মনে হয় যে আপনি শুধু একটু চুপ করে বসে থাকেন, একটু যারা ভিকটিম হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, এদের পক্ষে আওয়াজ তোলেন, যেন আর কোনো মানুষকে চাঁদাবাজি, ওই ধর্ষণ, রাহাজানি, দখলদারির বিরুদ্ধে দাঁড়াইতে না হয়। আমার মনে হয় যে এরা নিজেরা মারামারি কাটাকাটি করেই ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে শুধু এতটুকু বলে রাখলাম, রোজা রমজান মাস, আমরা আসলে এই মুহূর্তে একটু শান্ত সাবলীল থাকতে চাই। তবে যতটুকু প্রতিবাদ না করলেই নয়, ততটুকু প্রতিবাদ করেই যাব। আমার মনে হয় যে এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে, 6 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, এগুলো আসলে এখান থেকে সরকারের বের হয়ে আসা উচিত। আমরা এই ব্যাপারগুলোতে নিয়ে আন্দোলন সংগ্রাম করেই যাব, হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটা চেয়েই যাব। তবে সরকারের সাথে সরাসরি লাগবে বিরোধী দল, সংসদীয় পদ্ধতিতে আছে, তারা লাগবে, আমরা না। আমাদের রক্ত আর ঝরাচ্ছি না, যথেষ্ট রক্ত দেওয়া হয়েছে, যথেষ্ট আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা আইনের বাইরে গিয়েই কোনো কিছু করব না, একটু শুধু চেষ্টা করব যে আইনের কাছাকাছি থেকে পুলিশকে সহযোগিতা করে ভিকটিমদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কতটুকু দাঁড়ানো যায়, এই ব্যাপারটা আমরা চেষ্টা করব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আশিকুর রহমান ভাই একটা কথা বলেছেন, শামীম ভাই আপনার কথা শুনে শুধু শুধু হাসি পাচ্ছে ভাই, বাস্তব কথা বলছেন, তারাই মারামারি করে। ভাই আমরা দেখেন কে কোথায় মারামারি করতেছে না করতেছে, আমি তো বললাম যে আমার কারোর সাথে, কোনো দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজি নিয়ে আপনার সাথে আমার যদি ভাগাভাগি না হয়, আপনার সাথে যদি আমার মাঠঘাট হাট নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা না হয়, তো আপনার সাথে আমি লাগতে যাব কেন? আপনি একটু অপেক্ষা করেন, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পেছায় রেখে গেছে এই সরকারটাকে, মানে উনি যে এত বড় খেলোয়াড়, শুধুমাত্র ওই বেশ কিছু আমেরিকান বলয়ের বেশ কিছু চুক্তি এই সরকারকে পাগল করে ফেলাই দেবে একদম। তো আমরা শুধু মার খাইতে যাব কেন? আমরা শুধু জেল খাটতে যাব কেন? কয়েকটা দিন অপেক্ষা করেন, সর্বোচ্চ 3 মাস অপেক্ষা করেন, দেখবেন যে ওই লোন দিতে দিতে, দেনা শোধ করতে করতে, আইএফএম এর দেনা শোধ করতে করতে দেখবেন যে সরকার একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনায় আসতে পারি। ভাই আসলে ফয়সাল হোসেন ভাই ইনসাফ যখন না থাকবে, বিচারহীনতায় যখন একটা দেশ ভুগতে থাকবে, তখন এরকম ঘটনা বারবার ঘটতেই থাকবে, আর আপনি বিচার চাইতেই থাকবেন। এই বিচারগুলো চাওয়াটাও, ইনসাফ যেখানে কায়েম না হবে, বিচারহীনতা যেখানে প্রাধান্য পাবে, সেখানে আপনার বিচার চেয়ে যে খুব একটা বেশি কাজ হবে সেটাও আসলে 180। আমার বন্ধু আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক, তবে তাদের কৃতকর্মের জন্য
জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং অপরাধীদের বিচার করতে হবে। ওয়াসিম, আসলে আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক, তাদের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাইবে কি চাইবে না সেটা আসলে আমাদের দেখার দরকার নেই। আওয়ামী লীগ ক্ষমা চায় নাই, আমার মনে হয় যে তারা ক্ষমা না চাইলেও পারে। তবে আমার মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দিনটা শেষ হয়েছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের দিনটা এইভাবেই শেষ হয়ে যাবে যদি শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। ফিরবে কে? পুতুল ফিরবে। এখন পুতুল ফিরে তো আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। উনি ফিরে এসে কি মনে করেন যে যত এমপিদেরকে জামিন দেওয়া হচ্ছে, বাংলাদেশের বাইরে যত আওয়ামী লীগের মন্ত্রী আছে, তারা কি এসে কি উপজেলা নির্বাচন করবে? তারা এসে কি আপনার মেয়রের নির্বাচন করবে? তারা আসলে ওই জায়গাটা দখল করতে চাইবে। সে জায়গাটা তো আমাদের জায়গা না, সেই জায়গাটা তো বিএনপির জায়গা, সে জায়গাটা তো জামাতের জায়গা। আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন পুতুল যদি বাংলাদেশে চলে আসে, শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে, তারা কিসের নির্বাচন করবে বলেন? তারা তো নির্বাচন করবে তারেক জিয়ার ওখানে, তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করবে। তো আমাদের কি দরকার আছে শুধু শুধু হুট করে যাইয়ে একদম রাজপথে যাই রক্ত টক্ত ঝরাই ফেলা, পুলিশের সাথে মারামারি করার কোনো দরকার নাই। আমাদের শুধু একটু বুদ্ধি নিয়ে, একটু যোগ্যতা নিয়ে, 5 বছরের একটা প্ল্যান নিয়ে আমাদেরকে এগোতে হবে। দেখেন, এখন পর্যন্ত যদি হাদি ভাইয়ের বিচারের জন্য রাজপথে আমার কিচ্ছু নাই, আমার কোনো জনবল নাই, আমি যদি এখন ডাক দিই ঢাকা শহরে এখন কোনো না কোনোভাবে অনেক লোক জড়ো হয়ে যাবে, অনেক লোক। কিন্তু এদেরকে ডাক দিয়ে এনে শুধু শুধু রক্তারক্তি হয়ে যাবে। আমরা আসলে বিচারটা পাবো না, ওই রাস্তায় একটা মার খাবো। কি কারণে? কারণ আমাদেরকে মারলে কি হবে যে একটা দলের কোনো না কোনোভাবে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে না, এভাবে মারলে তো আসলে দমানো যায়। এই জন্য আমরা চাচ্ছি যে একটু যোগ্যতা নিয়ে দাঁড়ানোর জন্য। আমরা যখন যোগ্যতা নিয়ে দাঁড়াবো, আমার মনে হয় যে আমাদের একটু সময় লাগবে, তবে আগামীর বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ হতে যাচ্ছে। শাহজালাল রাকিব ভাই, ছাত্র আন্দোলনের নতুন সরকার কিন্তু তাদের চায় একটাই, জুলাই সনদ বাস্তবায়ন। ভাই, এই যে একটা জুলাই সনদটা বাস্তবায়নটা তো আসলে এনসিপি করতে চায় নাই। এটাই এটাই একদম সত্যি কথা। যখন জামাত, ইসলামী আন্দোলন সবাই মিলে জুলাই সনদের জন্য হ্যাঁ ভোটের আন্দোলন করতেছিল, এনসিপি তখন সাথে আসে নাই। উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আন্দোলন চাওয়া হচ্ছিল, ঢাকায় একটা সমাবেশ হলো, এনসিপি শুধু বলতেছিল আমরা শুধু উচ্চকক্ষে চাই, উচ্চকক্ষটা চাই, নিম্নকক্ষ চাই না। জুলাই সনদ এটা বাস্তবায়নের জন্য এখনো অনেক দেরি আছে, এটা সংসদে বসে বাস্তবায়ন করা যাবে। এই জুলাই সনদও একদিন বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যাবে, আপনার করে দিবে এই সরকারের আমলেই। একদম তারেক জিয়া নিজেই বলে দিবে যে জুলাই সনদ বাস্তবায়ন হোক। এই জুলাই সনদ চাইতে চাইতে আমাদের দৃষ্টিটা যখন জুলাই সনদের দিকে চলে যাবে, তখন দেখবেন যে আগামী 2 মাসের ভিতর ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে এমনভাবে ঢুকে পড়ছে যে আমরা ওই জায়গা থেকে আর বের হয়ে আসতে খুব একটা সহজ হবে না। এই জন্য জুলাই সনদের ব্যাপারটা জুলাই সনদের জায়গায় থাকতে দেন। এটা ওনারা কি করবে, ওনাদেরকে বসতে দেন, আগে একটু সংসদে বসুক, সংসদে বসে আলাপ আলোচনা করুক। আমাদের দৃষ্টিটা থাকবে যেন কোনো না কোনোভাবেই যেন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর দাঁড়াতে না পারে। এই সরকার কত বছর টিকবে? ভাই, আমি তো বললাম যে এই সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ, এ টু জেড সব জায়গায় চ্যালেঞ্জ দেখতেছি। এখন এই সরকারকে কিছু মন্ত্রী পরিষদের কিছু মানুষ একবারে ভারতের দিকে নিয়ে যাইতে চাচ্ছে, কিছু মানুষ একেবারে তারেক জিয়ার পাশে গিয়ে দাঁড়াচ্ছে যে নেতা আপনি যেটা বলবেন আমরা সেটাই করবো। তার মানে অলরেডি 2 ভাগ হয়ে গেছে। স্থানীয় নির্বাচনটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ভাই। আমি এখনই বলে দিতে পারতাম এই সরকার কতদিন থাকবে, এটা তো আপনার বনে আমিন ভাই বলেছে। তবে এখন বলতেছি না, কি কারণে? স্থানীয় নির্বাচনটা পর্যন্ত একটু অপেক্ষা করেন। যদি স্থানীয় নির্বাচনটা হয়ে যায়, 1 সপ্তাহের ভিতর, 15 দিনের ভিতর নির্ধারণ হয়ে যাবে এই সরকার কতদিন থাকবে। বর্তমান পুলিশ মাঙ্কি মাস্ক পরে, এটা নিয়ে কিছু বলার আছে ভাই? পুলিশের মাঙ্কি মাস্ক পরতে পারবে যদি তাদের সেটা ইস্যু থাকে, স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর থেকে যদি ইস্যু থাকে তাহলে সেটা পড়তে পারবে, আর যদি ওটা ইস্যু না থাকে ওটা পড়তে পারবে না। পুলিশের হাতে তো বাঁশের লাঠিও দেখি, এখন কি পুলিশে বাঁশের লাঠি ইস্যু করে দেয়? পুলিশ দেখেন না রাস্তায় একটা ইট পাইলে ছুঁড়ে মারে, এখন ওই ইটটা কি তার ডিপার্টমেন্টাল স্টোর থেকে ইস্যু করে দেয়? না, এটা ইস্যু করে দেয় না, পুলিশ ইচ্ছে করে। সেদিন তো দেখলাম যে পার্কে যে মারামারিটা হলো, প্রথম ধাপে কয়েকজন কনস্টেবল
ওরা নিজেরা দায়িত্ব নিয়ে পেটাইতে গেছে। ওদের সাথে একজন সাব ইন্সপেক্টর ছিল না, মিনিমাম একজন সাব ইন্সপেক্টর ছাড়া তল্লাশি করতে পারে না। এটা কি অতিরিক্ত, ওই যে একটু ভয় দেখানোর প্রবণতা আছে এখনো। হ্যাঁ, ওই যে বললাম না যে এখনো 75% ওই যারা ফ্যাসিস্টের আমলে ভর্তি ছিল, ফ্যাসিস্টের দোষর হিসেবে কাজ করে, মনে প্রাণে আমলিগকে চাই, ওরা গিয়ে এইগুলো করে। আসলে পুলিশের যারা আছে অনেকেই ভালো আছে দেখবেন, তারা চায় না যে আর সাধারণ মানুষ, একটা পাগলকেও তো পিটাতে দেখলাম, এটা ভালো না। পুলিশ হত্যার বিচার করতে চাচ্ছে, সেটা হলে কি হবে ভাই? পুলিশ হত্যার বিচারটার এই আওয়াজটা আপনার মনে আছে? এই আওয়াজটার কথা মনে আছে? যখন 5ই আগস্টের পর থেকে কিন্তু এই আওয়াজটা চলে আসছিল। আমি আগেও বলেছি, এখন আপনাদেরকে বারবার বলি, বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ বাহিনীকে এখন বিভক্ত করার জন্য, পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য এই একটা চাওয়াই যথেষ্ট। এটা রয়ের বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার দ্বিতীয় ধাপ। আমার কথা বুঝতে পেরেছেন? যদি পুলিশ হত্যার বিচারটা চাইতে হয়, ভালো কথা, চাবে, সমস্যা কি? কিন্তু এর আগে আপনাকে দেখতে হবে যে ওই আপনার সেনাবাহিনীর হত্যাকাণ্ড যেটা পিলখানায় হয়েছিল, সেটার বিচারটা সম্পন্ন করতে হবে। শাপলা চত্বরে হত্যার বিচারটা সম্পন্ন করতে হবে। গুম খুন আয়নাঘরের বিচারটা সম্পন্ন করতে হবে। এই 15-16 বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো অবিচার হয়েছে, সেগুলোর বিচার করে শেষে আসেন আপনি পুলিশ হত্যার বিচারটা নিয়ে, তাহলে ভালো হবে, সব থেকে ভালো হবে। ধন্যবাদ ভাই। রোজা রমজানের দিন আপনাদের অনেককেই কষ্ট দিলাম। সামনের সপ্তাহে শুক্রবার আবার আসার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। স্যার, বিডিআর সেনাদের যারা হত্যা করেছে তাদের কি হবে? ভাই, এই যে যারা ফুল স্টপ দিয়ে দিয়েছিল, তাদের মুখে এখনো তো হাসি দেখি। আসলে ফুল স্টপ দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই। বাংলাদেশের মালিক জনগণ। এই বাংলাদেশের যতগুলো সিদ্ধান্ত নেওয়ার আছে জনগণ নেবে, জনগণের প্রতিনিধিরা নেবে। কিন্তু ফুল স্টপ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন বাংলাদেশে এখনো কারো নাই। তবে আমার মনে হয় যে সবাই একটু সাবধানে এগোতে হবে। আমাদের বাংলাদেশে আবারও একটা গৃহযুদ্ধের দিকে যারা নিয়ে যেতে চায়, আমাদের কথিত প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলো, তাদের ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, পুলিশ হত্যার বিচার চাচ্ছে, তদন্ত হচ্ছে। পুলিশ ছাত্র জনতাকে না মারলে কেউ কি পুলিশকে মারতো? আপনি এই ব্যাপারটা কি বলবেন ফরহাদ মাহমুদ ভাই? আমি আপনাকে বলি, একটা কথা বলি। দেখেন, পুলিশ হত্যার বিচারটা চাওয়াটা অপরাধ না। আমার মনে হয় যে এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু তার আগে আপনাকে মাথায় রাখতে হবে, এর আগেও বেশ কিছু কাজ রয়ে গেছে। এর আগে বেশ কিছু, যে বললাম না যে প্রত্যেকটা গত 16 বছর ধরে কি হয়েছিল, গুম খুন আয়নাঘর, এই সেনাবাহিনীর হত্যাকাণ্ডটা সব বিচার করে ডে বাই ডে আপনাকে ইয়ার বাই ইয়ার আগাইতে হবে। শেষ পর্যন্ত এসে পুলিশ হত্যার বিচারটা করতে হবে। আমার মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। ভাই, সালাউদ্দিন আহমেদের শিলংয়ে অবস্থান নিয়ে কিছু বলেন। ভাই, আমার তো মনে হয় যে আসলে বিচার প্রক্রিয়া সবগুলো শুরু করার আগেই সালাউদ্দিন ভাইকে কারা অপহরণ করেছিল, কিভাবে অপহরণ করেছিল, তার এই দীর্ঘ যে জীবনটা অন্য একটা দেশে কাটাতে হলো, এই ব্যাপারটা নিয়ে আসলে প্রথমেই বিচার হওয়া উচিত। তাহলে হবে কি, ওনার বিচারটা যখন উনি ভালোভাবে পেয়ে যাবেন, আমাদের আসলে একটা বিশ্বাসের জায়গাটা জন্ম হবে যে না, আসলে দেশে একটা সুবিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ সময় দিলেন। হাদি ভাইয়ের বিচারের যে বিষয়টা পিছনে পড়ে গেছে, ভাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারই বাংলার মাটিতেই হবে, হবেই হবে ইনশাল্লাহ। তবে আমাদেরকে বললাম যে যোগ্যতার সাথে একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, হাদি ভাই কিভাবে বলতো, হাদি ভাই কিভাবে কাজ করতে চাইতো, হাদি ভাই কিভাবে নিজের ভিতরে, দেখেন হাদি ভাইয়ের কোনো দল ছিল না, ছোট্ট একটা দল, কয়েকজনকে নিয়ে, জাবের ভাইটাই অল্প কয়েকজনকে নিয়ে চলতো। তার এত কোটি কোটি টাকা ছিল না, কোটি কোটি টাকা ছিল না, তার কিন্তু আহামরি হ্যাডম ছিল না। কিন্তু হাদি ভাইকেই কেন প্রথমে মারতে হলো? কারণ হাদি ভাইয়ের মেধা এত ভালো কাজ করতো যে আজ অবধি কোনো ছাত্র নেতার ভিতরে এই মেধাটা নাই, তার 5%ও নাই। হাদি ভাইকে মরতে হয়েছে শুধু যোগ্যতার কারণে। মেহেদী হাসান শুভ ভাই, ভাই আপনি খুব সুস্পষ্ট কথা বলেন। আপনাকে কি কেউ হুমকি দেয় কখনো? ভাই, হুমকি দিয়ে কি হবে?
না, হুমকি দিলে আসলে এগুলো হুমকি ধামকি এগুলো যারা দেয় দিতে থাকুক, আমরা আমাদের কাজগুলো করতে থাকি। কালকে সকাল পর্যন্ত বাঁচবো কিনা সেটারই কোনো গ্যারান্টি নাই। আর এরা কবে প্ল্যান করে মারবে সেটা নিয়ে এত ভাবার সময় আমার আপাতত নাই, আপনিও ভাবেন না। আচ্ছা, ধন্যবাদ, অনেক রাত হলো। সবাই সময় দিলেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাসটা আল্লাহ আপনাদেরকে সবাইকে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।